নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি প্রধানত ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন, যারা বাংলায় কথা বলেন বা বাংলা কথা বোঝেন, তাদের উদ্দেশ্যে, এবং যারা আন্দোলন করলেন সম্প্রতি, যে সমস্ত যুবক যুবতী ছেলেমেয়েরা জেন জি এর মাধ্যমে অর্থাৎ অনলাইনে তারা সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে যে প্রবল চাপ সৃষ্টি করলো এবং তার ফলে তারা যে সাফল্য লাভ করলো, সেই সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই। দেখুন, আজকে একবিংশ শতকে এসে দাঁড়িয়ে আমরা দেখছি ট্র্যাডিশনাল পলিটিক্স মানে কি, একটা সম্মান জানিয়ে বলছি, তারা যে সমস্ত রায় দিচ্ছেন সেই রায়ের ফলে সাধারণ জনগণ কিন্তু সন্তুষ্ট না। কারণ অনেকে দোষী, যারা প্রমাণিত দোষী, কিন্তু সিবিআই বা আইবি বা যে সমস্ত তদন্তকারী সংস্থা আছে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে হয়তো যথাযুক্ত তথ্য প্রমাণ নেই, যার জন্য ছেড়ে দিতে বা বেল দিতে বাধ্য হচ্ছে। কিন্তু সেইটা তো কথা না, কথা হচ্ছে যারা ক্রিমিনাল, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাহলে তাদের বিরুদ্ধে প্রকৃত আইন এনে তার সৎ ব্যবহার করতে হবে এবং অল ক্রিমিনালস শুড বি বিহাইন্ড দ্য বার্স। কিন্তু সেখানে কি হচ্ছে, আমরা দেখছি রাজনৈতিক নেতারা যারা অন্যায় করছে, যারা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলাটা আইনের চোখে অপরাধ নয় তেমনভাবে, কিন্তু যারা অসৎ উপায়ে সম্পদ অর্জন করছে, যারা একটা সাধারণ ছেলে বা মেয়ে, যারা 5 বছর রাজনীতি করে, 10 বছর রাজনীতি করে যারা অনেক কয়েক কোটি টাকার মালিক হয়ে গেল, তার সম্প্রতি দেখলাম টুলু মণ্ডল আমাদের পশ্চিমবাংলায়, তার নাকি 214টা ডাম্পার এবং গাড়ি। আপনারা ভাবুন তো, তার 7-7খানা বাড়ি, তার ব্যাংক অ্যাকাউন্টে 93 কোটি টাকা। হতে পারে সে ব্যবসা করছে, কিন্তু এই ব্যবসার যে মূলধন এবং সেটা কোথা থেকে আসলো, এবং ব্যবসার যে লাভ সেটা কি সৎ উপায় বা অসৎ উপায় হচ্ছে, তাহলে এইগুলি দেখছে। আমরা এখানে দেখলাম, আমাদের এখানে দিলীপ মণ্ডল বলে একজন এমএলএ ছিলেন, তো এই দিলীপ মণ্ডল, আমরা দেখলাম সব্যসাচী দত্ত রাজারহাটের, এইরকম কয়েকটা নাম বললাম, এই রকম অসংখ্য নাম, যারা তৃণমূল কংগ্রেসের আমলে এত পয়সা বা এত জনগণের অর্থ, এটা কার অর্থ, এটা হয় সরকারের অর্থ, নাহলে জনগণের অর্থ, এই মেরে হয়েছে, এই টাকা মেরে যারা বড়লোক হয়েছে তাদেরকে অধিকাংশই দেখা যাচ্ছে সসম্মানে বাইরে একদম তারা ক্ষমতা ভোগ করছে, তাদের যে আগের যে স্ট্যাটাস ছিল সেই একই স্ট্যাটাস তারা ভোগ করছে। কদিন আর মানুষ সহ্য করবে বলুন তো? কেন সাধারণ জনতা সহ্য করবে? আমি তো বলছি যে ককরোচ জনতা পার্টি যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা আন্দোলন করলো, সেই আন্দোলন তারা আপাতত হয়তো স্থগিত রেখেছে, সেই রকম আন্দোলন আমার মনে হয় আগামী দিনে সারা ভারতবর্ষের সর্বত্র হবে। কেন? আজকে আপনারা দেখুন, গ্রামের লোকেরা দেখতে পাচ্ছে একটা লোক, যে লোকটা 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ কাজকর্ম করতো, কেউ কন্ডাক্টারি করতো বাসের, দেখা যাচ্ছে কেউ মাছ বিক্রি করতো, দেখা যাচ্ছে কেউ পাথর খাদানে কাজ করতো, দেখা যাচ্ছে কেউ কৃষিকার্য করতো। 10 বছরের মধ্যে তার বড় বাড়ি হয়ে গেল, তার বড় গাড়ি হয়ে গেল, তার অনেক সম্পত্তি, এগুলো সোনা গয়না হয়ে গেল। তাহলে এইগুলি যখন হচ্ছে, হোয়ারএজ রাজনৈতিক নেতারা, যিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, যখন এইগুলি দেখেও দেখছে না, বা সিবিআই, ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর, ইডি বা সিবিআই হোক বা ইডি হোক বা রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরো হোক, তারা যখন কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা আমাদের যে আইবি আছে, তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, সেই ক্ষেত্রে কী হবে? তাদেরকে এরকম বাড়তেই মানে দিতে থাকবে। হোয়ারএজ দেখুন তো, 10 বছরে একটা লোকের সম্পত্তি হয়ে গেল 200 গুণ 300 গুণ বেড়ে গেল। রাজনীতি করলে যদি এতই লাভ হবে, তাহলে পড়াশোনা করবে কেন মানুষ? রাজনৈতিক নেতারা বলতে পারেন, যারা রাজনীতিতে, যারা এখন বর্তমানে ক্ষমতায় আছেন, সে কেন্দ্রে হোক রাজ্যে হোক, আপনারা বলতে পারবেন যে কেন ছেলেমেয়েরা পড়াশোনা করবে? আমরা শিক্ষক হিসেবে যখন ছেলেমেয়েদের বলি, বাবা পড়াশোনা কর, বড় হতে পারবি, বলছে স্যার চাকরি কোথায়? আর তারপরে চাকরি বিক্রি হয়ে গেল। তো চাকরি বিক্রি, চাকরিতে ঘুষ, এটা কি জঘন্য অপরাধ! তো এই সমস্ত জঘন্য অপরাধের জন্য বাইরে থাকার কথা না, তার জেলের ভাত খাওয়া উচিত, এবং জেলে বসে মাংস ভাত খাওয়া এবং মোবাইল নিয়ে গল্প করার জায়গা নয়। সেই ব্যবস্থাও প্রাক্তন সরকার করে দিয়েছিল, আমরা দেখেছি। তো বর্তমান সরকারের আমলে, আজকের কাগজেই দেখলাম, আজকের আনন্দবাজারের কাগজ আছে, শ্রমিক ভট্টাচার্য বলেছে যে দুর্নীতি বা কাটমানি কিন্তু এখনও, বা তোলাবাজি এখনও কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়নি। তো সম্পূর্ণ যদি বন্ধ নয়, তাহলে আপনারা করছেন কি? আপনাদের কাছে খবর আছে, বলছে আমরা পার্টিগত ব্যবস্থা নিচ্ছি, সরকারও ব্যবস্থা নিচ্ছে, মানে
জিরো টলারেন্স মানে আপনারা বলছেন জিরো টলারেন্স, অথচ বলছেন আপনারা তোলাবাজি আছে। তার মানে কি? এইগুলি জনগণকে ধোঁকা দেওয়া, জনগণকে ধোঁকা দেওয়া এক ধরনের। তো এই জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি আর চলবে না। আমার মনে হয় এখন প্রতিটি, যেহেতু রাজনৈতিক নেতারা এইরকমভাবে দুর্নীতি করছে, এত দুর্নীতি করছে, আর একবার এমএলএ এমপি হয়ে গেলে তো তার কোনো কথাই নেই। সাধারণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনার ব্লকের সভাপতি, সহসভাপতি বা মেম্বার, এবং জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি বা আপনার বলুন কর্মাধ্যক্ষ, তাদের এত স্ট্যাটাস, তাদের বড় বড় গাড়িতে করে যেতে হবে, হ্যাঁ, এত দামি গাড়ি তাদের তাদের দরকার হয়। এইটা কি? হোয়ার অ্যাজ একজন শিক্ষিত ছেলে, একজন শিক্ষিত ছেলে যারা কত কষ্ট, বাবা মা কত কষ্ট করে তাদেরকে মানুষ করলো, তাদেরকে হাই স্কুল পাস করিয়েছে, 12 ক্লাস পাস করিয়েছে, বিএ পাস করিয়েছে বা গ্র্যাজুয়েশন করিয়েছে, মাস্টার ডিগ্রি করিয়েছে, পিএইচডি করিয়েছে, তাদের কারো কারো বয়স হয়ে গেল 30 বছর, 35 বছর, তারা একটা 5টা পয়সা উপার্জন করতে পারছে না সরকারি তহবিল থেকে। অথচ যারা দুর্নীতি করছে রাজনীতির ছত্রছায়া থেকে, তারা কি করছে? তার মানে পলিটিক্স একটা ব্যবসা, তাদেরকে কিচ্ছু বলছে না। মানে এইটা কি, এই দুর্নীতি কি চলতেই থাকবে? আপনারা দেখুন, এই দুর্নীতি কিন্তু আমার মনে হয় বেশি দিন চলবে না। যারা দুর্নীতি করছেন তারা সাবধান হয়ে যান, তারা সতর্ক হয়ে যান। আদারওয়াইজ ককরোচ জনতা পার্টির মতন আরও অনেক জনতা পার্টি কিন্তু, বা সাধারণ পার্টি, বা সাধারণ পার্টি না হলেও সাধারণ জনগণ কিন্তু ওয়াচ করছে, লক্ষ্য করছে। এবং আপনারা কি, আপনারা নেতা হলেন, মন্ত্রী হলেন, আপনারা গাড়ি করে ঘুরছেন, আপনারা অনেক স্ট্যাটাস ভোগ করছেন, সামনে পুলিশ, পিছনে পুলিশ, 4টে 6টা 8টা সিকিউরিটি দরকার আছে, এই সমস্ত কিছু। কিন্তু এত বাহাদুরির তো দরকার নেই। আপনারা নেতা হয়ে গেলেন মানে এক্সক্লুসিভ ক্যাটাগরি হয়ে গেলেন। আপনারা নেতা মানে আপনারা মন্ত্রী হয়ে গেলেন, আপনারা এমএলএ হয়ে গেলেন, বাস। তার মানে আপনাদের এত ক্ষমতা হয়ে গেল যে আপনারা সাধারণ মানুষকে চেনেনই না। দলের লোক ছাড়া আপনারা সাধারণত বাইরের যারা শিক্ষিত সমাজ আছে তাদের সাথে আপনারা কথা বলতে চান না। আগে যখন শিক্ষকরা আন্দোলন করছিল, মুখ্যমন্ত্রীর একটি বার সময় হলো না সে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে দেখা করবে বা চাকরি প্রার্থীদের সাথে দেখা করবে। সিমিলারলি ককরোচ জনতা পার্টি বা যখন সোনাম ওয়াংচুক যখন আন্দোলন করছিল যন্তর মন্ত্রে, তখন প্রধানমন্ত্রীর একটি বার সময় হলো না বা একটা সেকেন্ড সময় হলো না সে তিনি গিয়ে দেখা করবেন। নিশ্চয়ই তার অনেক কাজ আছে, কিন্তু কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে দেখুন, তার খেসারতটা কতটা দিতে হলো, মাথাটা তো না নিচু করতে হলো। তো এই রকমভাবেই আমি বলবো যে সমস্ত নেতা নেত্রীরা এই রকমভাবে জনগণের টাকা লুট করছেন দিনের পর দিন, এবং সেটা পুলিশ এবং রাজনৈতিক নেতা নেত্রীরা দেখছে এবং অথচ কিছু বলছে না, সেখানে দায়িত্ব নিতে হবে কাকে? সেখানে বিচার বিভাগ আসবে সরাসরি, না সাধারণ মানুষ আসবে? আমার মনে হয় বিচার বিভাগ তো আসতে পারবে না। আর শাসন বিভাগ, পুলিশ এবং শাসন বিভাগে তো আপনারা এমএলএ বা এমপি, তারাই মন্ত্রী হচ্ছে। তো তারাই মন্ত্রী হয়ে তাদের হয় দলের, নাহলে বিরোধী দলের। তাহলে দলের হলে কিছু বলছে না, আর বিরোধী দলের হলে তো তাহলে তারাও, দলের হলে তো কোনো কথাই নেই, বিরোধী দলের হলেও তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো অদ্ভুত ব্যাপার, পুলিশ, রাজনৈতিক দল এবং লয়ারদের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করা যায় সর্বদা। তাহলে এই যে মেলবন্ধন যদি থাকে, তাহলে সেই পরিস্থিতিতে আমাদের গত 15 বছর গত পশ্চিমবাংলায় কী অবস্থা হলো, এই পশ্চিমবাংলাকে আমরা কতটা পিছিয়ে দিলাম। সিপিএম 34 বছর আমাদের পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে, সিমিলারলি আর মমতা ব্যানার্জি এই 15 বছরে 34 বছরের বেশি ক্ষতি করে দিয়েছে। শিক্ষায় যদি বামফ্রন্ট সরকার আমাদের কোমর ভেঙে দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মমতা ব্যানার্জির সরকার শিক্ষাক্ষেত্রে আমাদের মাথা ভেঙে দিয়েছে, মাথা ভেঙে দিয়ে ব্রেন বের করে দিয়েছে। তার মানে ছেলেমেয়েরা আর সোনিয়া গান্ধীর আমলে যে আইন হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট, বাহ, সেখানে বলা হলো 1 থেকে 8 পর্যন্ত পড়াশোনায় তোমার করার দরকার নেই, স্কুলে আসার দরকার নেই, তুমি পাশ করে যাবে, তোমাকে মারা যাবে না, তোমাকে বকা যাবে না, তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কিছু বারে বা নিয়ম। কি আইন করলো দেখুন, আপনিই আইন করেছেন, আপনাদের আইনের জন্যই, এবং বর্তমান যে সরকার সেই আইনটাকে বজায় রেখেছে, সেই আইনের ফলেই এই ছেলেমেয়েরা তৈরি হচ্ছে। 8 অবধি পড়াশোনা করলো না, তো 9-এ গিয়ে বাচ্চারা পড়াশোনা করবে? 9-এ তো উঠে গেলো। ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চা 9 ক্লাস অবধি না পড়ে, স্কুলে না এসে তারা অটোমেটিক পাস করে যাচ্ছে। তাহলে তারপরে কি হলো? তারপরে স্কুলে এসে দেখছে তারা শিক্ষক নেই, শিক্ষকরা মোবাইল নিয়ে খেলা করছে বা গল্প করছে, গুড মর্নিং করছে, ভিডিও দেখছে স্টাফরুম, অথচ ক্লাসে যাচ্ছে না। তো এই খবরগুলি কি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় যারা ক্ষমতায় আছেন তারা? মমতা ব্যানার্জি জানতেন কি জানতেন না? তাদের এইসব দরকার নেই। এখন বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, এখানে বিজেপি পশ্চিমবঙ্গে এসছেন, তারা বলেছিল যে শিক্ষার হাল ফেরাবো। আরে শিক্ষার হাল ফেরাবো, টিচার নেই, শিক্ষার হাল ফেরাবেন মানে?
এটা মামাবাড়ির মোয়া? যা খুশি বলবেন তাই লোকে মেনে নেবে? লোকে কিন্তু মেনে নেবে না। আপনারা মনে রাখবেন, আপনারা যা খুশি বলবেন, যা খুশি করবেন তা দিয়ে চলবে না। আগে শিক্ষক নিয়োগ করতে হবে, হেলথের টিচার, ডাক্তার নিয়োগ করতে হবে, নার্স নিয়োগ করতে হবে। তা এইগুলি যদি না করেন আপনারা আপনারা দুর্নীতি দেখছেন, এগুলো ওটাও দেখতে হবে। কিন্তু তার সাথে আরে টিচার যদি না থাকে তাহলে ছাত্র পড়বে কোথায়? ন্যাচারালি আপনারা চাইছেন যে বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে চলে যাবে, তাহলে গভর্নমেন্ট স্কুল না বেসরকারি স্কুলে চলে যায়, আপনারা তো ঠেলে দিচ্ছেন। আরে একটা মানে কি বলবো, যে অটো চালায়, আমি ছোটো করে বলছি না, সাধারণ বাড়ির লোকজন তারা পর্যন্ত সরকারি স্কুলে পড়াচ্ছে না বাচ্চাদের। কেন? তারা পড়ার বিজ্ঞান, তারা জানে যে পড়া হয় না, সেখানে ক্লাস হয় না, সেখানে ডেইলি হোমওয়ার্ক দেওয়া হয় না, সেখানে টিচাররা চেক করে না। তাহলে কেন পড়াবে? আপনারা শিক্ষা, যে গত সরকার যা করেছে এখনও এই 2-2.5 মাসে এই সরকারটা সেম কাজ শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে, বলছি কোনো রকম কোনো চেঞ্জ হয় না। আসলে পলিটিক্যাল লিডাররা কখনো ঠিক করে না, কোনো দিন করবে না। কেন? কারণ তারা চায় তাদের কিছু চাটুকর তৈরি করে রাখতে, না হলে ব্রিগেড ভরাবে কে? আর ব্রিগেড ভরানোর জন্য এই সমস্ত লোকেদের দরকার হয়। বামফ্রন্ট সরকারের দরকার হয়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার দরকার হয়েছে 500 টাকা করে ভিক্ষা দিয়ে, 1000-1500 করে ভিক্ষা দিয়ে, যে চলো ঠিক আছে তোমরা আমার থাকবে। আর দলের নেতা নেত্রীরা মেরে মেরে, আরে বাবা, কোটি কোটি টাকা মেরেছে, প্রাসাদের মতন বাড়ি করেছে। সাধারণ মানুষ, সাধারণ 10 বছর 15 বছর আগের একটা সাধারণ ছেলে বা একটা সাধারণ মহিলা সে এত সম্পত্তি করে। তাহলে যদি এত সম্পত্তি করে তাহলে বলবে কে, দেখবে কে? বলো আমরা পার্টি থেকে ব্যবস্থা নিচ্ছি বা তাকে সাসপেন্ড করে দিচ্ছি। আরে পার্টি, তাহলে পুলিশ কেন? তাহলে আইন কেন? পার্টি যদি ব্যবস্থা নেবে। কি অদ্ভুত সিস্টেম পলিটিক্যাল লিডারদের, যে দলের হলে বলবে আমরা দল থেকে দেখছি বা দল থেকে বহিষ্কার করছি। সিপিএমের সময় তিরস্কার করা হতো, আরে তিরস্কার করা হতো, তিরস্কার করা, বহিষ্কার করা, কখনো পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এটা করা হতো। চালাকি না? আপনারা চালাকি ভেবেছেন, চালাকি পেয়েছেন। এইরকম করে রাজনীতি কিন্তু চলবে না। ট্র্যাডিশনাল রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষে কিন্তু একটা বিপ্লব আসতে চলেছে। কারা আনবে? যুগে যুগে সারা পৃথিবী জুড়ে কিন্তু তরুণরা, সবুজরা সবসময় বিপ্লবের সামনের সারিতে থাকে। আপনি দেখুন না নেপালে কি হলো। নেপালে যে অ্যান্টি করাপশনের বিরুদ্ধে, আমাদের এখানে করাপশনের বিরুদ্ধে আন্দোলন করেছিল তো কেজরিওয়াল। তো উনি তো করাপশনের বিরুদ্ধে আন্দোলন করলো, নিজেই করাপশনে জড়িত হয়ে পড়লো। কি অদ্ভুত ব্যাপার! তার মানে ক্ষমতায় যারা যাবে তাদের, আর ক্ষমতায় কারা যাচ্ছে? মেইনলি খুব ভালো ব্রিলিয়ান্ট ছেলেরা, যারা আইআইটি টপার, যারা মেডিকেলে টপার, যারা সায়েন্টিস্ট। এইরকম একটা লোক নেই আপনার মিনিস্ট্রিতে, পশ্চিমবাংলার মিনিস্ট্রিতে। তাহলে তাদের বুদ্ধি আসবে কোথা থেকে? সাধারণ ছেলেদের বুদ্ধি, হ্যাঁ আইএএস আইপিএসরা চালাবে। তো আইএএস আইপিএসদের বইয়েই গেছে চালাতে। নেতা মন্ত্রীরা যদি নাই বোঝে, নেতা মন্ত্রীদের বুঝতে হবে। আমি একবার রাইটার্সে গেছিলাম, তখন নিরুপম সেন শিল্পমন্ত্রী ছিল। নিরুপম সেন আমাকে বলছে, দেখলাম একটা কি ছোটো মেশিন নিয়ে কাজ করছেন। আমি বললাম স্যার এটা কী করছেন? বলছে না আমি তো শিল্প দপ্তরের মন্ত্রী, তো আমাকে এগুলো একটু জানতে হয় যাতে করে আমি সঠিকভাবে পরামর্শ দিতে পারি বা সঠিকভাবে গাইড করতে পারি। তা দেখুন, তো এইরকমভাবে আমি জানি না এখন কজন আইএএস আইপিএস এইসব কাজ করেন। তো সবাই যেন দুর্নীতির পেছনে, টাকার পেছনে। আমার এক বন্ধু কবিতা বলতো যে ছুটিয়ে ঘোড়া ছুটছে সবাই, আনতে ঘোড়ার ডিম। তো আমার মনে হয় এই তো আনতে ঘোড়ার ডিম আনতে যাচ্ছে, তারপরে তারা আনলো, অনেক সম্পত্তি জোগাড় করলো, তারপরে তারা জেলে বা দেশ থেকে পালাচ্ছে। তো এইরকম আমরা কেন করতে দেবো? আমরা হতেই দেবো না, জনগণ হতে দেবে না। যে সমস্ত রাজনীতিবিদরা কাজ করছেন না ক্ষমতায় এসে, অথচ সরকারি গাড়ি চড়ছেন, সিকিউরিটি বুক করছেন, এক্সট্রা একটা ইমেজ তৈরি করে নিয়েছেন, তারা এই কাজ করতে পারবেন না। আগামী দিনে তাদের এই সমস্ত কাজের জন্য, প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যারা তাদের ক্ষমতায় আছেন, ঋতব্রতপন্থী তৃণমূল কী করলো? তারা মমতা ব্যানার্জির ছত্রছায়ায়, মমতা ব্যানার্জির টিকিট দেওয়ায় তারা এমএলএ হলো। এমএলএ হয়ে তারা বলছে যে তারাই আসল তৃণমূল এবং মমতা ব্যানার্জি কিছু না। কি অদ্ভুত ব্যাপার! ভাবুন তো, কি নোংরা রাজনীতি। তো এইসব নোংরা রাজনীতি করবে এবং শাসক দল বিরোধী দল, দেখুন শাসক দল বিরোধী দল যেন দুটো পায়রা, ওকে টোকা মারছে, ওকে টোকা মারছে, একসাথে চুমু খাচ্ছে। সকালবেলা দেখি দুটো কাক এরকম করে, সকালবেলা আমি দেখি দুটো পায়রা এরকম করে ছাদে। তো এই শাসক দল ও বিরোধী দল ওই দুটো কাকের মতন বা দুটো পায়রার মতন একে অপরের গালে চুম্বন করে, একসাথে খায়, একসাথে গল্প করে, তারা গল্প করবে, কথা বলবে, নিশ্চয়ই সব ঠিক আছে। কিন্তু আইনের মধ্যে থেকে আপনারা জনগণের সাথে চিটিং করবেন আর জনগণ চুপ করে বসে থাকবে। মনে রাখবেন, বাংলার মানুষ তারা ভালো,
তারা সংস্কৃতিবান শিক্ষিত, কিন্তু তৎসত্ত্বেও বাংলা কিন্তু ভারতবর্ষের বিপ্লবের মাতৃভূমি, এটাও মনে রাখতে হবে। তাহলে আমি ওয়ার্নিং দেব যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা এবং এমএলএ এমপিরা ক্ষমতায় আছেন, যারা কাজ করছেন, তাদের প্রত্যেকটা কাজের, তাদের প্রত্যেকটা আইন যা আনছেন হয় জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে। আরে যা ছেলেমেয়েরা যে সমস্ত আন্দোলন করছে, সিপিএম পার্টি বা কংগ্রেস পার্টি, কোথায় আন্দোলন? আমি তো আন্দোলন দেখতে পাচ্ছি না। আরে আন্দোলন করুন তো, বেকারের বিরুদ্ধে আন্দোলন করুন, টিচার নিয়োগের জন্য আন্দোলন করুন, করাপশনের বিরুদ্ধে আন্দোলন করুন। এইসব আপনাদের কথাই নেই। কোনো রাজনৈতিক নেতারা এই নিয়ে কোনো রকমের লিপ সার্ভিস দিচ্ছে, কখনো বলছে বাস হয়ে গেল। এরকম করে রাজনীতি হয় না। আপনারা আবার ক্ষমতায় আসতে চাইছেন, আপনারা কখনো এর হয়ে বলছেন, আপনারা কখনো বস্তি উচ্ছেদ হলো এই নিয়ে বলছেন। আরে বাবা, বস্তি উচ্ছেদ ওটার ইস্যু, কিন্তু আরে গড়ে আপনি দেখুন না, আপনার শিক্ষা, ছেলেমেয়েরা শেষ হয়ে যাচ্ছে, রাজ্যের শিক্ষা পাচ্ছে না, স্বাস্থ্যের চিকিৎসা পাচ্ছে, স্বাস্থ্য পড়াশোনাও হচ্ছে। সেটা কী হচ্ছে? স্কুলে স্কুলে গিয়ে দেখুন, স্কুলে স্কুলে গিয়ে যে সমস্ত স্কুল মার্জ হয়ে যাচ্ছে, যে সমস্ত স্কুল উঠে যাচ্ছে, তাদের জন্য কারা দায়ী? আপনারা রাজনৈতিক নেতারা দায়ী। বিকজ ইউ পিপল ডিসাइड द फेट ऑफ द टीच फेट ऑफ द स्टूडेंट्स, यू पीपल डिसाइड। तो आपको ठीक करना है कि क्या क्या करना चाहिए। आज ऐसे ही नहीं चलेगा। आजकल शुद्ध राजनीति করে বললাম আমি, হ্যাঁ মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 8টা থেকে 12টা অবধি, রাত 12টা অবধি কাজ করি। ইয়েস, করুন, নিশ্চয়ই করেন। আরে আপনি শুধু টিচারটা নিয়ে করে দিন না, অ্যাডভার্টাইজমেন্ট যা আছে আপাতত যার পেয়েছেন সেটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিন না। ছাত্রটা কবে পড়বে, টিচার কবে আসবে? আপনারা স্বাস্থ্যক্ষেত্রে সেটা নিয়োগ করে দিন না। করাপশান জিরো টলারেন্স করে দিন, জিরো টলারেন্স করে দিন ভাই, জিরো টলারেন্স করে দিন। নাহলে কিন্তু সরকার থাকবে না, আমি বলছি। যতই এতদিন মমতা ব্যানার্জি করে রেখেছে 15 বছর, মেরে ধরে কাউকে ভয় দেখিয়ে এরকম করে শাসন ক্ষমতার, কিন্তু মেরে ধরে এরকম করে ইলেকশন কমিশন সবসময় আসবে না। জনগণ দেখুন, জনগণ যখন খেপে যাবে, জনগণ কিন্তু ওয়াচ করছে, ক্লোজলি ওয়াচ করছে, এবং তারা পছন্দ করছে না এই সমস্ত। আপনি দেখুন না নেপালে কী হলো। নেপালে করাপশানটা এমন হয়েছিল, সেই করাপশানের বিরুদ্ধে যুবক ছেলেমেয়েরা তারা অ্যান্টি করাপশান আন্দোলন শুরু করে দিল। তার ফলে কী হলো? সরকারটা পড়ে গেল এবং জেন জি তারা কিন্তু ক্ষমতায় আসলো। মাত্র 35 বছরের একজন ছেলে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল। ইন্ডিয়াতে দেখুন ককরোচ জনতা পার্টির মুভমেন্ট, সেখানে কী হলো? জেন জি আন্দোলন। সেই আন্দোলনে সোনাম ওয়াংচুককে সরকার ছেড়ে দিতে বাধ্য হলো, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে, তাদের থেকে এফআইআর তুলে নিতে বাধ্য হলো। পিছু হতে তো বাধ্য হলো। এটা যদি সরকার আগের থেকে করতো। আর দেখুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মাননীয় যারা বলেছেন যে ককরোচের মতন ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, তাদের কোনো দল নেই, তাদের কোনো কাজ নেই, তারা চাকরি করে না। আরে চাকরি কোথায়? আপনি তো চাকরি দিতে পারবেন না, চাকরি দেবে তো সরকার। তো সরকার চাকরি দেবে কোথায়? না পয়সা মারবে। সরকার চাকরি দিতে পারছেন না, তো যে সরকার চাকরি দিতে পারছে না সেই সরকার থাকার কি মানে আছে? সেই সরকারের থাকার কি নৈতিক অধিকার আছে? জনগণ ভোট দিয়েছে মানে আপনি থাকবেন এবং আপনি 5 বছর যা খুশি করবেন? 5 বছর যা খুশি করা যাবে না। 5 বছর অনেক সময়, 5 বছর অনেকটা সময়। 5 বছরে নেতা মন্ত্রীরা মেরে মেরে বড় হয়ে যাবে, আর আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের যুবক ছেলেমেয়েরা তারা দিনকে দিন বসে তারা রাস্তায় পড়ে পড়ে মরবে। তারা রাস্তায় পড়ে পড়ে মরবে না। এটা হবে না, এটা হতে দেব না, এটা হতে দেবে না জনগণ। মনে রাখবেন, ইন্ডিয়াতেও ঠিক একই রকম ব্যবস্থা হলো। তো ইন্ডিয়াতেও কিন্তু সরকারকে সরকার পিছু হটতে বাধ্য হলো। ঠিক যদি আপনি তারপরে, এবং শুধু তাই নয়, বাংলাদেশে তো আপনারা দেখেছেন 2024 সালে সরকারটা যখন, শেখ হাসিনা সরকার যখন অত্যন্ত জনবিরোধী মতামত, জনবিরোধী আইন প্রণয়ন করছিল, এবং সাধারণ ছেলে মেয়েদের চাকরি দিচ্ছিল না, এবং অত্যন্ত বিরোধীদের অত্যন্ত নিষ্পেষণ করছিল। তার ফলে সেখানে আন্দোলন হলো। দেখুন, শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হলো। মনে রাখবেন, আজকের ডেমোক্রেসি কিন্তু কঠিন ডেমোক্রেসি। আজকের ডেমোক্রেসি কিন্তু সমস্ত মানুষ সচেতন, অধিকাংশ মানুষ সচেতন, ঠিক আছে। এবং রাজনৈতিক নেতারা দেখুন কি মিথ্যে কথা বলে, কত মিথ্যে কথা বলে, এবং সেই মিথ্যে কথাগুলিকেই তাদের দলের লোকেরা সমর্থন করে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, হেসে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মানে জনগণ, আর বাকি জনগণ কি বোকা? জনগণ বোকা। আপনারা উল্টোপাল্টা কথা বলবেন, উল্টোপাল্টা যুক্তি দেবে না, জনগণ মেনে নেবে? জনগণ মেনে নিচ্ছে, কিন্তু মেনে নেবে না আর বেশি দিন, আপনারা মনে রাখবেন। সিমিলারলি আমরা যদি শুধু নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়ায় না, আপনারা যদি দেখেন, আপনি ওয়েস্টার্ন পশ্চিম ইউরোপে দেখবেন, আপনারা দেখবেন
ইউরোপীয় ইউনিয়নেও কিন্তু সেখানে যে যুবক ছেলেমেয়েরা ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেছে, তার ওই জেনজির আন্দোলন সেখানে কিন্তু পৌঁছে গেছে। সেখানে ক্রোয়েশিয়াতে আন্দোলন হচ্ছে, আপনারা যদি দেখেন জার্মানিতে আন্দোলন হচ্ছে, ডেনমার্কে আন্দোলন হচ্ছে, এমনকি তার প্রভাব ইউরোপিয়ান পার্লামেন্টে পড়ছে। ঠিক আছে, তো এই সমস্ত আন্দোলন শুধু তাই নয়, মালয়েশিয়া হচ্ছে, ফিলিপাইন্সে হচ্ছে, টাইমর লেস্টিতে হচ্ছে, ইরানে হচ্ছে, মালদ্বীপে হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। আপনারা মনে রাখবেন, রাজনীতি নেতারা তো এই সমস্ত খবর রাখেন কিনা জানি না, তারা তো নিজের ক্ষমতার মধ্যে থেকে একটা সুন্দর একটা খুশি খুশি ভাব, একটা জিতে গেছি, কোনো রকমে আমরা জিতে গেছি, জনগণকে ভুল বুঝিয়ে হোক বা সঠিক বুঝিয়ে হোক, আর নেতা হয়ে গেছি আমরা, এখন গাড়িতে করে যাচ্ছি, ফিরছি, চলছি, পুলিশ সিকিউরিটি, বড় বড় বাড়ি, বড় বড় ঘর, বড় বড় জায়গা থেকে ডাক আসছে, সবাই স্যার স্যার করে বলছে, আহ কি আনন্দ। শুধু তাই নয়, আমি একটা ফোর্বসের একটা দেখছিলাম, একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে বলছে শুধু আন্দোলনটা কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ, নেপাল, ফিলিপাইন্স, টাইমর লেস্টি বা আপনার ডেনমার্ক, এইসব ইউরোপে এখানে এটা নয়। আপনি দেখবেন, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইউকেতে যে দুটো মেইন পার্টি, ব্রিটেনের দুটো মেইন পার্টি কি, লেবার পার্টি আর আপনার কনজারভেটিভ পার্টি, সেখানে কিন্তু দুটো পার্টি এখন কিন্তু সেখানে জনগণ কিন্তু এত লোয়েস্ট পার্সেন্টেজ পেয়েছে, যেটা 100 বছরের লেবার পার্টি এত কম ভোট পেয়েছে সম্প্রতি নির্বাচনে, দেখবেন সেটা। এবং কনজারভেটিভ পার্টিও, মানে তাদের ওয়ার্স্ট ইলেকটোরাল পারফরমেন্স হচ্ছে 2024 ন্যাশনাল ইলেকশনে, এবং তারা কামব্যাক আসতে পারেনি রিপাবলিকান পার্টি ওখানে, কনজারভেটিভ পার্টি। তাহলে এইরকম কিন্তু পরিস্থিতি। আপনারা মনে রাখবেন যে ইয়াং জেনারেশান কিন্তু কথা বলছে শুধুমাত্র ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়ায় নয়, সারা পৃথিবীতে তার ঢেউ আসবেই আসবে। বেশি তো ইউরোপে আন্দোলন হলে, ইউরোপের রেনেসাঁ কিন্তু আমরা ভারতবর্ষ আন্দোলন আমরা শিখেছি। আমাদের ভারতবর্ষের আন্দোলন কিন্তু এমনি হয়েছে। ভারতবর্ষের আন্দোলনের পিছনে আমরা সোভিয়েত রাশিয়া থেকে শিখিনি, আমরা তো সোভিয়েত রাশিয়ার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছি, আমরা জার্মানির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছি, আমরা আয়ারল্যান্ডের আন্দোলনের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, আমরা তো বিভিন্ন জায়গার আন্দোলনের দ্বারা, আমরা আমেরিকান স্বাধীনতা আন্দোলন নিয়ে আন্দোলন থেকে আমরা আন্দোলন শিখেছি। তাই তার ফলেই তো ভারতবর্ষের আন্দোলনটা, স্বাধীনতা সংগ্রামটা আরও বেশি তীব্র হয়ে গেল, তাই না? আপনারা দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু যে ট্র্যাডিশনাল দুটো পার্টি আছে, সেখানে ট্র্যাডিশনাল দুটো পার্টি, অর্থাৎ রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি, সেখানে তারাও কিন্তু মুখ থুবড়ে পড়ছে ক্রমশ। রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা এত নেমে যাচ্ছে, সেটা ভীষণভাবে নেমে যাচ্ছে, এবং সেখানটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির যারা ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু ভোটাররা ভাবছে যে দেশ রাইট ডিরেকশনে যাচ্ছে না। মনে রাখবেন কি, দেশ রাইট ডিরেকশনে যাচ্ছে না। তারপরে কি, আমি যদি বলি যে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, তিনি ওয়ার্স্ট পারফরমেন্স দেখিয়েছে ডেমোক্রেসিতে, মানে সেটা আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। শুধু তাই নয়, তাহলে দেখুন জার্মানিতেও কিন্তু এরকম একটা প্রভাব পড়েছে। ফ্রান্সের ফ্লাওয়ান্ডারিং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিন্তু খুব ভালো করছে না, এবং তারও যে জনপ্রিয়তা খুব তুঙ্গে, এমন কিন্তু বলা যায় না। জাপানে আপনারা যে এখানে, হ্যাঁ জাপানে কিন্তু যে ফেমিনিস্ট সেন্সিটিভিটি আগে ছিল না, সেই ফেমিনিস্ট সেন্সিটিভিটি তৈরি হয়েছে, এবং সানাই তাকাইচি ইনি ওখানকার প্রধানমন্ত্রী হয়েছেন, এবং সেটা এবং প্রমিস করেছে যে র্যাডিক্যাল ব্রেক মানে আগে যেরকম শাসন ব্যবস্থা চলতো, সেই শাসন ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে কিন্তু ভিন্ন শাসন ব্যবস্থা, ভিন্ন একটা গভর্নেন্স চালু হয়েছে জাপানে। তাহলে আপনারা দেখুন সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, যারা পলিটিক্যাল সায়েন্সের গবেষক, যারা পলিটিক্যাল সায়েন্সের চর্চা করি, আমরা জীবনভর চর্চা করি, তো তারা এই বিষয়গুলি জানে। আমি বারবার বলি, ভারতবর্ষের রাজনীতিবিদদের আপনারা অনেকেই জানবেন না, জানার কথাও না, কারণ আপনারা তো খুব কম রাজনীতিবিদরাই আছে যারা ফোর্স করছে, তাই না? তো যাই হোক, আরও বলছি যে ডিসস্যাটিসফাইড হচ্ছে কিন্তু ভোটাররা ডিসস্যাটিসফাইড এক্সট্রিম দিকে যাচ্ছে। কেমন শুধু তাই নয়, অ্যান্টিসেমিটিজম কিন্তু দিনে দিনে বাড়ছে, মানে ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী আন্দোলনও কিন্তু সারা পৃথিবীব্যাপী গড়ে উঠছে। এবং ব্রিটেনের সার্জিং গ্রিন পার্টি ইজ মেকিং ব্যাশিং ইসরায়েল এ সেন্টারপিস অফ ইটস প্ল্যাটফর্ম। তার মানে বলছে তারা কিন্তু ইসরায়েলকে আন্দোলন করছে। ইংল্যান্ডের গ্রিন পার্টি আপনারা দেখুন এইভাবে কিন্তু বেড়ে উঠছে। আপনারা যদি দেখেন যে সেই এক্সট্রিমিজম কিন্তু এই শুধুমাত্র এই করে দেশই না, তাছাড়াও আরও অনেক জায়গায় কিন্তু এর আন্দোলনের ছাপ পড়ছে। তারপরে একটা কমন সেন্স আসছে যে এরকম শাসকরা কি এরকমভাবেই করে যাবে, এরকমভাবেই আন্দোলন করে যাবে, আর শাসকরা এরকম এক ধরনের মানে আন্দোলন খেলা করবে, এবং নিজেদের দুই দলের মধ্যে মানে মুখ্য
শাসক দল এবং আর বিরোধী দল তারা কিন্তু এরকম এই মানে গটআপ গেম খেলে যাবে, এরকম চলতে পারে না, এরকম চলবে না। সেই জন্য কিন্তু মানুষরা আউট অফ দ্য বক্স ভাবতে শুরু করেছে, ঠিক আছে। এর ফলে আগামী দিনে বলছে যদি শাসক দল কন্ট্রোল করতে ব্যর্থ হয়, সারা পৃথিবীতেই শাসক দল যদি কন্ট্রোল করতে ব্যর্থ হয়, আমি বলবো সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও যেমনভাবে প্রযোজ্য, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি শাসক দল এখানে ইমিডিয়েটলি চাকরির ব্যবস্থা না করে, যদি ইমিডিয়েটলি ছেলে মেয়েদের উপযুক্ত সম্মান না দেয় এবং তাদেরকে উপযুক্ত চাকরি না দেয়, তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন আগামী দিনে জেন জি এর মতন অনেক ছেলেমেয়েরা, যুব সমাজ কিন্তু আন্দোলন করবে এবং সেই আন্দোলনকে কিন্তু ঠেকাতে সাধারণত পুলিশ এবং মিলিটারি দিয়ে করা যাবে না। করা যাবে না এই কারণ জনগণের যে ক্ষমতা, জনগণের যে শক্তি, সেই শক্তির সাথে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি পরাভূত হয় এবং সেটা যুগে যুগে লক্ষ্য করা গেছে। সেই জন্য আমি বলবো যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন, যে সমস্ত এমএলএ এমপিরা হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, তারা সকলকে প্রত্যেকটা কাজ আপনারা সিরিয়াসলি করুন এবং পুলিশ প্রশাসন এবং সমস্ত যারা যে পদেই আছেন তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন। না হলে জনগণ প্রশ্ন করবে এবং জনগণ প্রশ্ন করলে তার উত্তর দিতে আপনারা বাধ্য থাকবেন। মনে রাখবেন, কারণ জনগণের অর্থেই কিন্তু সকলের বেতন হয় এবং পেনশন হয়। তো জনগণের অর্থে যেহেতু বেতন হয়, সেই জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে প্রশাসনের সমস্ত কর্মচারীকে এবং সমস্ত ব্যক্তিকে, ইনক্লুডিং চিফ মিনিস্টার। আমি এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি।